প্রচণ্ড গরমে মৌসুম শেষ হওয়ার আগেই দেশে রেকর্ড 23.5 লাখ টন লবণ উৎপাদন করেছে প্রান্তিক চাষিরা, যা গত 63 বছরের ইতিহাসে সর্বোচ্চ। বৃষ্টিপাতহীন সপ্তাহ পার করতে পারলে উৎপাদন লক্ষ্যমাত্রার 25 লাখ টন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে লবণ আমদানির প্রয়োজন হবে না মনে করছে বিসিক। মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। গড়াই দিয়ে সমতল করা মাটির ওপর বিছানো পলিথিন, সেখানে জমানো লবণাক্ত পানি 2 দিনের মধ্যে তপ্ত রোদে শুকিয়ে পরিণত হচ্ছে ধবধবে সাদা লবণে। বিস্তীর্ণ উপকূল জুড়ে চলছে বিশাল এই কর্মযজ্ঞ। তপ্ত রোদে মাঠ থেকে লবণ তুলতে ব্যস্ত একদল শ্রমিক, অপর দল উত্তোলন করা লবণ এক জায়গায় নিয়ে গিয়ে স্তূপ করে রাখছেন। সেই স্তূপ পলিথিন ও মাটি দিয়ে ঢেকে মজুত করা হচ্ছে পরবর্তীতে বেশি লাভে বিক্রির আশায়। মৌসুম শেষ হওয়ার আগেই এবার গত 63 বছরের ইতিহাসে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে দেশে। গত 2 মে পর্যন্ত উৎপাদিত হয়েছে 23,31,798 টন লবণ। গত বছর এই সময় লবণ উৎপাদিত হয়েছিল 20,45,587 টন। গরমে একদিকে যেমন উৎপাদন বেড়েছে, তেমনিভাবে দাম আশানুরূপ পাওয়ায় খুশি প্রান্তিক চাষিরা। 25-26 লাখ টাকার মতো বিক্রি করছে, এরপর গিয়ে আবার 3-4 হাজার মন জমাই ফেলছি আর কি। এবছর অনেক লাভ হয়েছে, লবণ পাইছি কানি 200 মন। উৎপাদন বাড়ায় গত বছরের তুলনায় মাঠ পর্যায়ে কিছুটা কমেছে লবণের দাম। বর্তমানে লবণের মন প্রতি মূল্য 310 থেকে 350 টাকা পাচ্ছেন চাষিরা। গত বছর একই সময়ে প্রতি মন লবণ বিক্রি হয়েছে 420 টাকায়। কক্সবাজার লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের তথ্য বলছে, চলতি মৌসুমে কক্সবাজারের 9 উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালীতে মোট 68,300 একর জমিতে লবণ চাষ হচ্ছে। যেহেতু এখন বৃষ্টি আবার বন্ধ হয়ে গেছে, একটু ডিস্টার্ব হয়েছিল 2-1 দিন, তো আবার যদি গরমটা পড়া শুরু হয় আরও সপ্তাহখানেক, আমাদের তো 15 তারিখ পর্যন্ত আমাদের অফিসিয়াল সিজন, আরও সপ্তাহখানেক পেলে আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেট হয়তো ফিল আপ হয়ে যাবে। লবণের বার্ষিক চাহিদা 23,85,000 টনের মতো। চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25,28,000 টন। আবহাওয়া অনুকূল থাকলে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। এখন কক্সবাজার। ডলার সংকটে টিকিট বিক্রির মুনাফা নিজ দেশে নিতে পারছে না বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করা বিদেশি এয়ারলাইন্সগুলো। এয়ারলাইন্সগুলোর আটকে পড়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3.5 কোটি টাকা। আর এমন অবস্থায় দেশের ট্রাভেল এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি বন্ধ করেছে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় দেশের ইমেজ সংকটের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও উৎসাহ হারাবে। যদিও সিভিল এভিয়েশনের দাবি, সমস্যা সমাধান করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। নাইমা বীর জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ থেকে যারা আন্তর্জাতিক বিভিন্ন রুটে যাত্রা করেন, তাদের একটি অভিযোগ থাকে যে বাংলাদেশ থেকে অন্য দেশের তুলনায় বাংলাদেশের টিকিটের দাম অনেক বেশি। তবে গত কয়েক মাস ধরে সেই সমস্যাটা আরও প্রকট হয়েছে। আমরা দেখতে চাই যে ঠিক কী পরিমাণ বেশি বাংলাদেশ থেকে অন্য দেশের একই রুটের টিকিট এবং সেটি আসলে কী অবস্থায় রয়েছে সরাসরি একটু দেখতে চাই। বাংলাদেশের যারা ট্রাভেল এজেন্সি রয়েছে তারা একটি কমন প্ল্যাটফর্ম ব্যবহার করে, সেটির নাম হচ্ছে জিডিএসে আমরা সুবিধার্থে আগে থেকেই বের করে রেখেছিলাম। আমরা দেখতে চাই ঢাকা থেকে নিউ ইয়র্কের একটি ফ্লাইট, যেটা টার্কিশ এয়ারলাইন্স, ফ্লাইট নাম্বার 713, যেটি ইস্তাম্বুলে একটি ট্রানজিট দিবে। সেই টিকিটের দাম 1,60,823 টাকা এবং এটি একটি প্রায় 32 ঘন্টার ফ্লাইট। এবার ভারতের মেক মাই ট্রিপ নামে একটি ওটিএ, যেখানে আসলে কত টাকা পড়ে আমরা দেখছি যে একই ফ্লাইট, অর্থাৎ ফ্লাইট নাম্বার TK 713, যেটি 32 ঘন্টার পুরো সফর এবং এটি ইস্তাম্বুলে একটি ট্রানজিট দিয়ে থাকবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একেবারে হুবহু একই রকম ফ্লাইট। 32 ঘন্টার একটি সফরে 73,989 রুপি ভারত থেকে কাটলে এটা হবে, আমরা একটু বাংলাদেশি টাকায় দেখতে চাই, প্রায় 97,093 টাকা। আর আমরা জিডিএসে দেখছিলাম 1,60,000 টাকা। অর্থাৎ আমরা এই ব্যাপারটি একেবারে পরিপূর্ণভাবে বুঝতে পারলাম যে একই রুটের একটি টিকিট, যেটি বাংলাদেশ থেকে কাটলে হচ্ছে 1,60,000 টাকা এবং ভারতের একটি ওটিএ থেকে কাটলে সেটি দেখাচ্ছে 97,000 টাকা, অর্থাৎ 50 থেকে 60,000 টাকা কম বেশি। এর ঠিক কারণ কি সেটি আমরা জানতে চাই বাংলাদেশের ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের সভাপতির কাছে। এয়ারলাইন্সের টাকাটা যেহেতু এখানে স্ট্রাকড হয়ে আছে দীর্ঘ সময়, তাদের 5 থেকে 6 মাসও লাগে, একসাথে তারা রেমিট করতে পারতেছে না।
তাদের বক্তব্য হচ্ছে শিডিউল ব্যাংক তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ডলার দিতে পারতেছে না। সেক্ষেত্রে তারা কি করে, এই যে কস্ট অফ ফান্ড তাদের এইটাকে তারা যেহেতু বেড়ে যাচ্ছে, তারা টিকিটের দামটা আরেক ধাপ বাড়িয়ে দিচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি বন্ধ করেছে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স। টিকিটের দামও বেড়েছে রুটভেদে সর্বোচ্চ 50%। তাই কম ভাড়ায় পেতে অনেকেই পাশের দেশ থেকে টিকিট কাটছে। এতে হুমকিতে পড়েছে ৩,৫০০ ট্রাভেল এজেন্সির প্রায় ৪০,০০০ কোটি টাকার ব্যবসা। বিদেশি ট্রাভেল এজেন্সিকে টাকা পরিশোধে বেছে নেওয়া হচ্ছে অবৈধ পথ। বাংলাদেশ থেকে টিকিটটা কম দামে না পেলে বিদেশের যে কোনো কান্ট্রি থেকে তারা টিকিটগুলো করে নিচ্ছে। এই টাকাটা বাংলাদেশ থেকে কিন্তু বৈধ পথে রেমিট করার কোনো সুযোগ নাই, তখন কিন্তু হুন্ডি বা অন্য চ্যানেলে টাকাটা চলে যাচ্ছে। এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়াটার সবশেষ তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলোর সংশ্লিষ্ট দেশে ফেরতের অপেক্ষায় আটকে পড়া অর্থের পরিমাণ ৩২ কোটি ৩০ লাখ ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৩,৫০০ কোটি। গত বছরের পরিমাণ ছিল ২১ কোটি ৪০ লাখ ডলার, টাকার অঙ্কে যা প্রায় ২,৩০০ কোটি। অর্থাৎ এক বছরে আটকে পড়া অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ১,০০০ কোটি টাকার বেশি। প্রায় ৩০০ এয়ারলাইন্সের এই অভিভাবক সংস্থা ইতিমধ্যেই টিকিট বিক্রি থেকে আয়ের অর্থ দিতে না পারায় বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ খারাপ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় দেশের ইমেজ সংকটের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও নিরুৎসাহিত হবে। নেতিবাচক সিগন্যাল যাচ্ছে, বাংলাদেশ থেকে তাদের যে পাওনা সেটা তারা ফরেন কারেন্সি যেটা তাদের পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না। এটা অন্যান্য খাতেও যে বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ আমাদের দেশে আসা, সেটাকে নিরুৎসাহিত করবে নিঃসন্দেহে। সমস্যা সমাধানে সামষ্টিক অর্থনীতিতে সম্ভাবনাময় এভিয়েশন খাতকে অগ্রাধিকার দেবার পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। এই সমস্যাটা যাতে অগ্রাধিকার ভিত্তিতে এটা যাতে সমাধান করা যায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে, কারণ এটা কেবলমাত্র এই সেক্টরের না, এটার সাথে কিন্তু আমাদের তৃতীয় টার্মিনাল, এটার সাথে ব্যবসা বাণিজ্য, এভিয়েশন, আমাদের আমদানি প্রতিস্থাপকভাবে আমাদের নিজস্ব এয়ারলাইন্সের এই ব্যবসাটা ধরা, অনেক কিছুই কিন্তু এটার সাথে জড়িত আছে। বৈশ্বিক সংকটকে এই সমস্যার জন্য দায়ী করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, ডলার সংকটের কারণে পুরোটা একসাথে দেওয়া সম্ভব না হলেও ধাপে ধাপে পাওনা অর্থের যোগান দেওয়া হচ্ছে। আমরা এটা মিনিস্ট্রির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আমি নিজেও গভর্নর মহোদয়ের সাথে দেখা করেছি, আমাদের সচিব মহোদয় সহ আমরা অনুরোধ করেছি এবং অনুরোধটা কিন্তু রাখতেছে, এবং এটা ফেজে ফেজে কিন্তু তাদেরকে টাকাটা পরিশোধ করা হচ্ছে। একবারে পারে না স্বভাবত কারণেই, কারণ এই ইকোনমিক সিচুয়েশন তো আমরা তৈরি করি না, এটা গ্লোবাল কারণেই এটা হয়েছে। ইতিমধ্যে গেল বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। চলতি বছরের শুরুতে চট্টগ্রাম থেকে ফ্লাইট বন্ধ করেছে ওমান এয়ার ও জাজিরা এয়ারওয়েজ, আর ফ্লাইট সংখ্যা কমিয়েছে কুয়েত এয়ারওয়েজ সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স। নাইম আবির, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। ধান ও চাল উৎপাদনে দেশের তৃতীয় স্থানে থাকা জেলা নওগাঁ, যা মূল কারিগর সেখানকার কৃষক। এখানকার উৎপাদিত খাদ্যশস্য স্থানীয় চাহিদা তো মেটাচ্ছেই, পাশাপাশি 42% বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে, যাতে বাণিজ্য হয় প্রায় 5,000 কোটি টাকার বেশি। নওগাঁ থেকে আব্বাস আলীর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। নওগাঁর মাঠ জুড়ে ফসলের সমারোহ কেবল চোখ জুড়ানো দৃশ্যরই সৃষ্টি করে না, জানান দেয় এর নেপথ্যে কারিগরদের শ্রম, ঘাম, আন্তরিকতা এবং সম্মিলিত প্রচেষ্টার বার্তাও। এর ফল হিসেবে খাদ্যশস্য উৎপাদনে দেশের তৃতীয় স্থানে উঠে এসেছে জেলাটি। শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতাই নয়, অর্থনৈতিক বিবেচনাতেও যা ইতিবাচক বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। গত 15 বছর আগেও এই জেলায় যেসব ধানের আবাদ করা হতো তার বদলে আবাদ হচ্ছে নতুন জাতের ধান, যাতে বেড়েছে ফলন, লাভবান হচ্ছেন চাষিরা। মোটা, মাঝারি মোটা ও চিকন এই 3 ধরনের ধানের আবাদ সবথেকে বেশি হয় এখানে। তবে স্বর্ণা 5, হাইব্রিড, পারিজা, কাটারি, রণজিৎ, পাইজার, জিরা শাইল, গোল্ডেন আতপ, চিনি আতপ এবং কালো জিরা সহ অন্তত 40 প্রকার ধান চাষ করেন এখানকার চাষিরা। আগেকার যেসব ধান ছিল ওগুলো বাদ দিয়ে এখনকার যে উন্নত মানের বীজের
যে ফলন শিল্পীগুলো এখন আমরা এখানে করতেছি। ধান যেটা আসলো আগে 12 মণ 14 মণ হারে হচ্ছে, সেই ধানটা এখন বর্তমান বাদ দিয়ে এখন নতুন হারে ধান 22 মণ 25 মণ হচ্ছে, সেটাই আমরা এখন লাগাচ্ছি। আমরা নিজে কৃষি উৎপাদন করি এবং কৃষি যে ধান উৎপন্ন করি সেই ধান থেকে আমরা নিজে খাই এবং অন্যের জন্য উৎপাদন করে থাকি। কৃষকের পরিশ্রমে উৎপাদিত এই ধান 3 হাত ঘুরে চলে যায় চাল কলে। এরপর ধান থেকে চাল উৎপাদন করে মোকাম ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাত ধরে পৌঁছে যায় ভোক্তাদের কাছে। এই প্রক্রিয়ায় জড়িত আছেন স্থানীয় কৃষক, পাইকার, পরিবহন শ্রমিক এবং ব্যবসায়ী সহ লক্ষাধিক মানুষ। হাটে ধান কেনার পর সেখানে হচ্ছে আমরা আড়তদারি দিই, সরাসরি তো আমরা কিনতে পারি না, লোকবল লাগে হাটে। সেই তাদের একটা কমিশন দিয়ে আমরা হচ্ছে ক্যারিং করে হচ্ছে মিলে নিয়ে আসি, সেখানে একটা খরচ আছে। তারপর হচ্ছে চাউল উৎপাদনের পর চাউল প্যাকেটজাত করে আমরা হচ্ছে বিক্রয় করে থাকি। 4টা ধাপে ধানটা চালে রূপান্তরিত হয়ে মোকামের পথে রওনা দেয়। এর সঙ্গে আমরা যদি নওগাঁ জেলার, শুধুমাত্র নওগাঁ জেলার হিসাব করি, তাহলে এর সঙ্গে লক্ষাধিক লোক জড়িত। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় আবাদি জমির পরিমাণ 2,64,200 হেক্টর। এর মধ্যে প্রায় 1,96,000 হেক্টর জমিতে হয় ধানের আবাদ। 3 মৌসুমে বোরো, আউশ ও আমন ধানের আবাদ হয়। এই 3 মৌসুমে জমির পরিমাণ প্রায় 4,44,110 হেক্টর, যা থেকে বছরে প্রায় 16,56,000 টন চাল উৎপাদন হয়। এর বিপরীতে জেলায় চাহিদা 4,49,000 টন। বাকি 10,70,000 টন সরবরাহ করা হয় বিভিন্ন জেলায়, যার বাজার মূল্য প্রায় 5,350 কোটি টাকা। নওগাঁ জেলার চাল ইতিমধ্যেই সারা বাংলাদেশে একটা ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। তা আগামীতে আমাদের এই উৎপাদনের ধারা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের সাথে আছি এবং কৃষকের পাশে থেকে ধান চাষে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে আসছি। জেলায় বছরে মোট ধান উৎপাদন হয় 29%। চাহিদা মেটাতে পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা থেকে সরবরাহ করা হয় বাকি ধান। মূলত সরকারি গোদামে দেওয়ার জন্য মিল মালিকরাই এ ধরনের ধান চাল সংগ্রহ করে থাকেন। এখন নওগাঁ। এদিকে নওগাঁর হাটে উঠতে শুরু করেছে বোরো ধান। হাটে ধানের সরবরাহ বাড়ায় মন প্রতি দাম কমেছে 40 থেকে 50 টাকা। জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট থেকে জানাবেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, শুভ সকাল আপনাকে। জানছিলাম যে মন প্রতি প্রায় 40 থেকে 50 টাকা কমেছে ধানের দাম। তো এবার জেলায় কি পরিমাণ আসলে ধান আবাদ হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? আর পাশাপাশি ধানের মন কত করে বিক্রি হচ্ছে এই মুহূর্তে? অনেক, আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাট চকগৌরীতে। এই হাটটি মূলত ভোর থেকে শুরু হয়ে চলে সকাল 9টা পর্যন্ত। কিছুদিন আগেই, অর্থাৎ বলা যায় যে প্রায় 20 দিন আগে থেকে এই জেলার বিভিন্ন মাঠের ধান কাটামাড়াই শুরু হয়েছে। যেহেতু আবহাওয়া ভালো রয়েছে, যার কারণে কৃষকরা সুষ্ঠু এবং সুন্দরভাবে আসলে ধান কাটামাড়াই করে ঘরে তুলছে এবং তাদের অর্থের প্রয়োজন হয় মূলত এই ধানগুলো হাটে বিক্রি করার জন্য নিয়ে আসছেন। আমি যদি বলি যে গত কয়েকদিনের ব্যবধানে প্রতি মণ ধানের দাম কমে এখানে এই হাটে আজ 40 থেকে 50 টাকা মণ কমে বিক্রি হচ্ছে। খাটো 10,050 টাকা থেকে 1100 টাকায় এবং সুবলতা বিক্রি হচ্ছে 1150 টাকা থেকে 1160 টাকা দর এবং খাটো জিরা জাতের যে ধান রয়েছে তা বিক্রি হচ্ছে 1180 থেকে 1200 টাকা এবং লম্বা জিরা যেটা সেটা 1200 থেকে 1270 টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে, যেহেতু এবছর আসলে শুরুতে বেশ তাপদাহ বিরাজ করছে, প্রচণ্ড তাপদাহের কারণে আসলে ধানে পানি সেচ বেশি দিতে হয়েছে এবং কিছুটা পোকামাকড়ের উপদ্রব দেখা দিয়েছে। এছাড়া এই প্রচণ্ড তাপদাহের কারণে আসলে ধান যে সুষ্ঠুভাবে পাকবে তাতে চিটাতে কিছুটা পরিণত হয়েছে। বিগত বছর কথা যদি বলি যে বিগত বছর প্রতি বিঘা জমিতে ধানের ফলন হয়েছিল 25 থেকে 26 মণ, কিন্তু এবছর কয়েক মণ হারে কমে আসলে 21 থেকে 22 মণ হারে ফলন হচ্ছে। অর্থাৎ তাদের সেচ খরচ যেমন বেড়েছে এবং ধানের উৎপাদন কিছুটা কমেছে। জেলা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় প্রায় 1,91,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যা থেকে প্রায় 12,85,000 টন ধান উৎপাদনের আশা, এবং এই পরিমাণ ধান থেকে প্রায় 8,56,000 টন চাল উৎপাদনের আশা। এই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেমনটি আমরা জেনেছি যে এই হাটে আসলে ধানের সরবরাহ বেড়েছে, তবে ব্যবসায়ীর সংখ্যা কমেছে। এই কারণে আসলে প্রতি মণ ধানের দাম কমেছে 40 থেকে 50 টাকা। এই ছিল হাট থেকে আমার কাছে সবশেষ। অনেক নওগাঁর চকগড়ি হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী, জানাচ্ছিলেন সেখানকার ধানের সরবরাহ এবং কেনাবেচার দরদামের সর্বশেষ। তীব্র গরমে ঝিনাইদহে কমেছে সবজির সরবরাহ, এতে চড়া সব সবজির দর, আর এতে বিপাকে পড়েছে ক্রেতারা আর ক্ষতির মুখে চাষিরা। ঝিনাইদহের নতুন হাটখোলা বাজারের সাপ্তাহিক হাট থেকে বিস্তারিত জানিয়েছেন আব্দুর রহমান মিল্টন। এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহের নতুন হাটখোলা সাপ্তাহিক সবজির বাজারে। আমরা বাজার ঘুরিয়ে দেখেছি যে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা কেজি দরে, আর মুখে কচুর যে কেজি তা ছাড়িয়েছে 100 টাকার উপরে, অর্থাৎ 120 টাকা দরে মুখে কচু বিক্রি হচ্ছে। উচ্ছের কেজি কিন্তু 100 টাকার কাছাকাছি, অর্থাৎ 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে। এভাবে প্রত্যেকটা সবজির দাম কিন্তু রয়েছে প্রায় 50 থেকে 100 টাকার মধ্যে। চাহিদা অনুযায়ী সরবরাহ অনেক কম থাকায় এই সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। আসলে ঝিনাইদহের উপর দিয়ে গত 1 মাসের বেশি সময় ধরে তীব্র তাপ প্রবাহ বয়ে চলছে। এই তাপদাহের কারণে কিন্তু বেশিরভাগ সবজি ক্ষেত মারা যাচ্ছে। কৃষকরা বলছে যেসব সবজির পাতা নরমযুক্ত সেই সব সবজির ক্ষেতগুলো কিন্তু শুকিয়ে মারা যাচ্ছে, এবং মাঠের পর মাঠ তাদের ক্ষেতে প্রতি মুহূর্তে কিন্তু সব সবজির উৎপাদন কমছে। এই কারণে কৃষকরা কিন্তু পর্যাপ্ত সবজি বাজারে আনতে পারছে না। ঝিনাইদহের নতুন হাটখোলা বাজারে সবজির দাম বৃদ্ধি এবং সরবরাহ কম, এসব নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ খবরাখবর। পিরোজপুরের মরিচাল গ্রামে লিচু পাড়া শুরু করেছেন চাষিরা। এরই মধ্যে স্থানীয় বাজারে উঠতে শুরু করেছে বোম্বাই জাতের লিচু। এ নিয়ে আরও জানাতে শারিকতলার মরিচাল গ্রামের লিচু বাগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী। ইমন, সপ্রতি লিচু কত করে বিক্রি হচ্ছে সেখানে, আর বাজারের দরদাম নিয়ে চাষিরা বা কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ? অনিক, যেমনটি বলছিলেন অনিক, আমি বেশ কয়েকটি লিচু বাগান ঘুরে যেটি দেখেছি, লিচু চাষিরা বলছেন যে এবার ফলন ভালো হয়েছে, তবে লিচুর যেভাবে মানে যতটা বড় আকার ধারণ করার কথা ছিল এবং যতটা রসালো হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু ততটা বড় এবং রসালো হয়ে ওঠেনি। তবে চাষিরা এটা নিয়ে আসলে দাম নিয়ে একটা হতাশা প্রকাশ করেছেন, এবং আপনি যে দামের কথা বলেছেন, আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু পিরোজপুরের লিচু আগামভাবেই বাজারে উঠতে শুরু করেছে। গতকাল থেকে আমরা সেটি দেখতে পেয়েছি, এবং এখানকার যারা চাষিরা আছেন তারা বলছেন এখানে আমি যে বাগানটিতে আছে এই বাগানের তথ্য যদি বলি, এই বাগানে 3টি জাতের লিচু আছে। একটি হচ্ছে চায়না 3, একটি হচ্ছে বোম্বাই এবং হচ্ছে আটি, এই 3টি জাতের আছে এখানে। তো আমরা চায়না 3 যে লিচুটা দেখতে পেরেছি, এই লিচুটা অনেকটা সবুজ রঙের হয়। তো এখন আমরা দেখেছি এটি কিন্তু প্রায় 400 টাকা করে সব বিক্রি হচ্ছে, এবং এইটার আটিটা অনেক ছোট হয় এবং মাংসটা অনেক বেশি থাকে, যার ফলে কিন্তু খেতে অনেক রসালো, এটা কাঁচা থাকতেই অনেকটা পেকে যায়। তো এই জন্য আসলে এখানকার এই লিচুটার দাম অনেক বেশি। এবং আরেকটা দেখেছি বোম্বাই, এই বোম্বাই জাতের যে লিচুটা দেখতে পেয়েছি এটি কিন্তু অলরেডি ভালো লাল হয়ে গেছে, সঠিক রংটা চলে এসেছে, এবং এটি কিন্তু বাজারে ইতিমধ্যেই উঠেছে। এই বোম্বাই জাতের লিচুটি বিক্রি হচ্ছে আপনার 250 টাকা করে শখ পাইকারি দরে, পাইকাররা নিয়ে যাচ্ছেন, এবং খুচরা মূল্য কিন্তু এটি 300 টাকা করে সব বিক্রি হচ্ছে। আরেকটি জাতের আছে সেটি হচ্ছে আটি জাতের। আটি জাতের যে লিচুটা আছে সেটি কিন্তু সব থেকে দাম কম, 200 টাকা করে সব বিক্রি হচ্ছে পাইকারি দরে, এবং খুচরা বাজারে কিন্তু 250 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ এখনো কিন্তু পুরোপুরিভাবে লিচুর যে বাজার সেটি কিন্তু জমে ওঠেনি, পর্যায়ক্রমে সেটি কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে কিন্তু বিক্রি হচ্ছে, এবং বাগান থেকেই কিন্তু পাইকাররা এসে কিনে নিয়ে যাচ্ছেন, পরীক্ষামূলকভাবে তারা এখন বাজারে ছাড়ছেন। তবে আশা করা যাচ্ছে যদি আরেকটু বৃষ্টি হয় তো সামনের মাসে এটি ভালো ফলন পাবে এবং ভালো দাম পাবে, এটি লিচু চাষিরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক পিরোজপুরের মরিচাল গ্রামের লিচু পাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমন চৌধুরী, জানাচ্ছিলেন সেখানকার লিচুর সর্বশেষ দরদাম। সময়ের পরিক্রমায় ব্যস্ততা কমেছে কুমারপাড়ায়।
বাজারে প্লাস্টিকের পণ্যের সাথে পাল্লা দিয়ে টিকতে পারছেন না মাটির তৈরি জিনিস, তাই অনেকেই পেশা বদলেছেন। আর যারা পূর্বপুরুষের পেশা ধরেও রেখেছেন তারা কোনো মতে টিকে আছেন কেবল দইয়ের পাত্র বিক্রি করে। পঞ্চগড় থেকে লুৎফর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। পঞ্চগড় জেলা শহর থেকে 5 কিলোমিটার দূরেই করতোয়ার তীরে গড়ে ওঠে মেদগড় মালিপাড়া। আগে এই পাড়ায় 50 থেকে 60 ঘরে ছিল কুমারদের বাস, তবে এখানে সময়ের সাথে কমেছে কুমারদের সংখ্যা। এখন মৃৎশিল্প ধরে রেখেছেন মাত্র 8 থেকে 10টি পরিবার। আগে বৈশাখ এলে শিশুদের খেলনা সহ মাটির জিনিসপত্র তৈরির ধুম পড়ত এখানকার কুমার পাড়ায়। বিভিন্ন উৎসবে তখন একজন কুমারের আয় ছিল 50 থেকে 60 হাজার টাকা। তবে এখনের চিত্র একটু ভিন্ন। উৎসব কিংবা পূজা পার্বণে আয় হচ্ছে মাত্র 8 থেকে 10 হাজার টাকা, এতে উঠছে না খরচের টাকাও। ফলে প্লাস্টিক মেলামাইনের মতো আধুনিক পণ্যের কাছে অনেকটা হার মেনেই পেশা ছেড়েছেন অনেকে। হাঁড়ি পাতিল এগুলো আমরা তৈরি করে রোদে শুকাই পুরি এই যে এখানে পুরে তারপর রং করে বাজারে বিক্রি করি, কিন্তু আগের মতো এটা চলে না। আমাদের একদম মাটির শিল্প কুটির শিল্পটা একদম ভেঙে গেছে। এখন পয়লা বৈশাখী কোনো কিছু চলে না বা করতে পারতেছি না। 7 থেকে 8,000 বা 10,000 হাই দোকানদারি হয়, আগে দোকানদারি হয়েছিল, এখন এগুলা মাল এখন কিনতেছে না। দইয়ের বাটিটা আমি অল্প স্বল্প দিই বিধায় চলি, তাছাড়া অন্য মাটির মাল চলে না। এখন সব প্লাস্টিকের, দইয়ের বাটিটাও প্লাস্টিকের হয়েছে। আগে বৈশাখ মাস আসলে 30-40 হাজার 50 হাজার টাকার বিক্রি করতে পারি, এখন বৈশাখ মাস আসলে বুঝতেই পারি না, বিক্রি হয় না। মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে এটি আধুনিকায়নের উপর জোর দেয় ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। এজন্য প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মৃৎশিল্পীদের আমরা যদি একটু ভালো প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রোডাক্টকে একটু আধুনিকায়ন করতে পারি, তাহলেই এই মৃৎ যে শিল্প এটাকে আমরা রক্ষা করতে পারব। বিসিক থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি বিভিন্ন উদ্যোক্তাদের, এবং আমরা কিছু লোনেরও ব্যবস্থা করে থাকি। সেক্ষেত্রে এই মৃৎশিল্পীরা যদি আমাদের বিসিকের সাথে যোগাযোগ করে, আমরা তাদের সার্বিক সহায়তা করব। যুগ যুগ ধরে যে শিল্প বাংলার লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, সেই শিল্প এখন সংকটে। সরকারি তদারকির অভাবে হয়তো একদিন হারিয়ে যাবে এই শিল্প, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার খান ইউনিসে তাঁবুর মধ্যে তৈরি করা হয়েছে পাঠশালা। মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে প্রতিদিন পাঠশালায় আসছেন শিক্ষার্থীরা। যুদ্ধ যাতে শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধা না হতে পারে, সেজন্য আমৃত্যু কাজ করার কথা জানান এই পাঠশালার শিক্ষকরা। ধ্বংসস্তূপের মাঝে আলোকিত মানুষ গড়ার গল্প জানব নাফি আরমান মননের প্রতিবেদনে। ইসরায়েলের আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া নগরীতে প্রায় 7 মাসে প্রাণ হারিয়েছেন 34,000-এর বেশি মানুষ, যার মধ্যে 1/3 শিশু। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজার শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিলেও হামলা চলে সেখানে। জাতিসংঘের তথ্য বলছে, উপত্যকার 73% শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দখলদাররা, যার মধ্যে 60% প্রতিষ্ঠানই ব্যবহার হচ্ছিল আশ্রয় কেন্দ্র হিসেবে। 6,500 শিক্ষার্থীর পাশাপাশি প্রায় 300 শিক্ষাকর্মী নিহত হওয়ায় বন্ধ পাঠদান কার্যক্রম। তবে এত কিছুর পরও গাজার খান ইউনিসে তাঁবুর মধ্যে গড়ে তোলা হয়েছে পাঠশালা। মৃত্যু ঝুঁকিকে মাথায় নিয়ে প্রতিদিন ক্লাসে উপস্থিত হচ্ছেন শিক্ষার্থীরা। তাঁবুর ভেতর আলাদা করে তৈরি করা হয়েছে ক্লাসরুম, যেখানে ভিন্ন ভিন্ন কক্ষে পাঠদান চলছে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের। راح علينا عام كامل من الدراسة، احنا جايين هنا بخيمة نكمل تعليمنا، مش مشكلة ان نقرا بخيمة بس بالعلم بيبني الأوطان। খান ইউনিসের এই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েকজন শিক্ষক। নিজেদের মধ্যে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেন, যুদ্ধের জন্য শিশুদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না, তাই নিজেরাই তাঁবুর মধ্যে তৈরি করেন পাঠশালা, যেখানে স্কুলের মতোই চলছে পাঠ কার্যক্রম। قطاع غزة تحدى كل الظروف اللي مرت عليه، لا ولا إشي منعوا إنه يكمل تعليمه، واليوم من حق طلابنا إنهم برضو يكملوا مسيرتهم التعليمية، ليس لأحد حق في منعه।
যুদ্ধের মধ্যে পাঠশালায় শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়াকে কিভাবে দেখবেন অভিভাবকরা, এ নিয়ে শঙ্কিত ছিলেন শিক্ষকেরা। তবে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। অন্যদিকে ক্লাসে ফিরে যাবার জন্য শিক্ষার্থীরাও ছিলেন ব্যাকুল। তাই কানায় কানায় পূর্ণ তাঁবুর এই পাঠশালা। طبعا الشعب الفلسطيني طبعا كلنا نمر في مرحله صعبه وهي وجود الحرب. طبعا فقمنا بعمل هذه اللفته وهي الخيام التعليميه، وطبعا كانت وسط هي خيام سكنيه. المدرسه هاي لانه احنا شفنا اولادنا واولاد اصحابنا وغيرنا مش قادرين يرجعوا يتعلموا سواء كانوا كبار او صغار، وهم كانوا اوائل متميزين في المدارس. সব সংকট মোকাবেলা করেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি শিশুদের জন্য কাজ করে যেতে চান পাঠশালার শিক্ষকরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে মুরগির সাদা ডিমের চেয়ে বাদামি রঙের ডিমের চাহিদা এবং দাম দুটিই বেশি। তবে কেন এই পার্থক্য? এখানে কি মুরগি কোনোভাবে দোষী, নাকি পুষ্টি গুণাগুণ কম থাকায় বাজারে তেমন জনপ্রিয়তা পায়নি সাদা ডিম? রহস্যভরা এসব প্রশ্নের উত্তর থাকছে তৌহিদুর রহমানের প্রতিবেদনে। পুষ্টি চাহিদা মেটাতে খাবার তালিকায় ডিম থাকে না এমন মানুষ নেহায়েতই কম। ঘর থেকে রেস্টুরেন্ট, অনেক জনপ্রিয় খাদ্যের মূল উপাদান হিসেবে থাকে ডিমের মিশ্রণ। এমনকি বলা হয় ডিম ছাড়া বেকারি ব্যবসা প্রায় অচল। কারণ কেক ও বিস্কুট থেকে শুরু করে বেশিরভাগ বেকারি পণ্যে রয়েছে ডিমের আধিপত্য। সরবরাহ বেশি থাকা এসব ক্ষেত্রে হাঁসের ডিমের চেয়ে এগিয়ে মুরগির ডিম। পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে মুরগির সাদা ডিমের চেয়ে বাদামি রঙের ডিমের চাহিদা ও জনপ্রিয়তা বেশি। অথচ বাদামি ডিম কিনতে গুনতে হয় বাড়তি অর্থ। বিপরীতে তুলনামূলক কম দাম হওয়া সত্ত্বেও পিছিয়ে আছে সাদা ডিমের বাজার। কিন্তু কেন এই তারতম্য? এর জন্য কি মুরগি কোনোভাবে দায়ী, নাকি বাদামি রঙের ডিমের চেয়ে সাদা ডিমের পুষ্টি গুণাগুণ কম? মানব মনে এমন হাজারো কৌতূহলী প্রশ্ন ঘুরপাক খায় প্রতিনিয়ত। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সুপারমার্কেট ও মুরগির খামারি ও পুষ্টিবিদদের সঙ্গে কথা বলে এসব প্রশ্নের জট খোলার চেষ্টা করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN, যেখানে দিনে 2 লাখের বেশি সাদা ডিম উৎপাদন করা নিউ ইয়র্কের খামারি ড্যানিয়েল ব্রে দাবি করেন সাদা ডিমের চেয়ে 1 ডজন বাদামি ডিমের উৎপাদন ব্যয় বেশি। কারণ হোয়াইট লেগ হর্ন মুরগির তুলনায় রোড আইল্যান্ড রেড মুরগিকে বেশি খাওয়াতে হয়। বাদামি ডিম উৎপাদন করা এক খামারি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ দোকানে 1 ডজন বাদামি ডিমের বিক্রয় মূল্য $4.5 থেকে $6 মধ্যে, যেখানে 1 বছর আগের তুলনায় 1 ডজন সাদা ডিমের দাম $1.5 বেড়ে বিক্রি হচ্ছে $2.5। এই অবস্থায় ভোক্তা পছন্দের শীর্ষে থাকায় বাধ্য হয়েই বাদামি ডিম উৎপাদনেই খামারিরা বেশি আগ্রহী। অথচ সাদা ডিমের বাজার সম্প্রসারণ হলে মুরগির খাবারের খরচও সাশ্রয় হতো। মুদিবাজার বিশ্লেষক ফিল ল্যাম্পার্ট বলছেন, দোকানে 2 ধরনের ডিম থাকলেও 10 থেকে 20% বেশি দাম দিয়ে ভোক্তারা বাদামি ডিমই বেশি কিনছেন। অথচ বাদামি ডিম আর সাদা ডিমের মধ্যে পুষ্টির দিক থেকে কোনো পার্থক্য নেই। ডিমের রংটি কেবলমাত্র মুরগির প্রজাতির সঙ্গে সম্পর্কিত। এমনকি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ জোয়ান ফ্র্যাঙ্কো একই দাবি করেন। তিনি বলেন, ডিম কেবল সাদা এবং বাদামি নয়, মুরগির জাতের উপর নির্ভর করে কিছু ডিম নীল এবং সবুজ রঙেরও হয়ে থাকে। কিন্তু ভোক্তারা বাদামি ডিমকে বেশি স্বাস্থ্যকর মনে করায় এর বাজার সম্প্রসারণ হয়েছে। তবে ক্রেতাদের এমন ধারণা মোটেও ঠিক না। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, কোথাও যাবেন না। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। এবার খেলার প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের মতো দলগুলোর বিপক্ষে সিরিজ আদর্শ সিদ্ধান্ত নয় বাংলাদেশের জন্য, এমনটাই মন্তব্য করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে সেখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে সাহায্য করবে বলে মনে করেন সাকিব। এদিকে সন্ধ্যায় টাইগার অলরাউন্ডারকে দেখা গেল একটি মোটরসাইকেলের শোরুম উদ্বোধনে। বিস্তারিত সানি বৃদ্ধার প্রতিবেদনে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের সিরিজে প্রথমটিতে জিতে এরই মধ্যে এগিয়ে রয়েছে টাইগাররা। এরপর বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সাথে তাদের ডেরায় 3 ম্যাচের আরও একটি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে জিম্বাবুয়ে কিংবা নিয়মিত ক্রিকেট না খেলা দেশ যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচ আয়োজন কতটা যৌক্তিক, এমন প্রশ্নের জবাবে সাকিবের সোজা সাপটা উত্তর।
জিম্বাবুয়ে ইউএসএর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। অবশ্যই এটা আইডিয়াল না। আপনি যখন একটা টাফ অপোনেন্টের সাথে খেলে যাবেন, আপনি যেটা বললেন যে নিউজিল্যান্ড আর পাকিস্তানের সাথে যখন আমরা নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে যখন খেলে তারপর ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছি, স্বাভাবিকভাবে আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পেরেছিলাম। যুক্তরাষ্ট্র সিরিজে অবশ্য একটা দিক সাকিবের দৃষ্টিতে ইতিবাচক। বিশ্বকাপের আগে কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে সাহায্য করবে এটি। যদিও টাইগারদের বেশিরভাগ ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজে। ইউএসএর সাথে খেলার আরেকটা বড় রিজন হচ্ছে আমাদের সাথে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা, অ্যাট দি সেম টাইম ওই জায়গাটা সম্পর্কে জানা। ইউএসএতে খুব বেশি প্লেয়ার নাই যে খেলেছে, ফ্লোরিডাতে হয়তো আমরা কয়েকজন প্লেয়ার মাত্র যাদের খেলার এক্সপিরিয়েন্স আছে। এদিকে চলমান তাপপ্রবাহের মাঝেই চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। বিশ্বকাপের কথা মাথায় রেখে সুপার লিগটা অন্তত টি-20 ফরম্যাটে আয়োজন করতে পারত বোর্ড, যেটা দলের জন্য ইতিবাচক দিক হতে পারত বলে মত সাকিবের। তার মতে দাবদাহের মাঝে 50 ওভারে খেলা অমানবিক। আমার কাছে মনে হয়েছে যে সুপার লিগটা যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। যেহেতু আমরা টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো, অল্প দিনে শেষ হয়ে যেত, সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারতো। ডিপিএল কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের এমন মন্তব্য রাজধানীতে একটি মোটরসাইকেলের শোরুম উদ্বোধন করতে এসে। সাথে দেখা গেল হাসান মাহমুদ, শফিউল ইসলাম, সাব্বির রহমান সহ বেশ কিছু ক্রিকেটারকে। সানি মৃধা, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।